নমস্কার। স্কুল জীবনের বন্ধুদের সঙ্গে আড্ডার এই পর্বে আমার সঙ্গে যে বন্ধু আজ আড্ডায় বসেছে ও হলো তাপস সিংহ রায়। নমস্কার। তাপস, তুই যে পাড়ায় থাকিস আমি জানি যে তোকে সবাই মোটামুটি মানে একটু অল্প বয়সী যারা আছে সবাই মামা বলেই ডাকে। এই মামা সম্বোধনটা কি করে এলো? মামা সম্বোধন বলতে ধর আমার এখানে দিদির বাড়ি। হ্যাঁ। আচ্ছা, আমার স্কুল জীবন শুরু হয়েছে গ্রামের বাড়িতে। আচ্ছা। ওখান থেকে যখন আমি চলে আসি ক্লাস 2 ভর্তি হই, সেই ক্ষেত্রে আমার ভাগ্নেরা মামা বলতো। সেই ক্ষেত্রে ওই থেকে শুরু হয়ে গেল মামা। মামা মানে তোর মানে শুধু বাচ্চারা মামা না, ধর তার বাবা বলছে মামা, তার আচ্ছা। মা বলছে মামা, তার ছেলেরাও বলছে মামা। মানে মামা ছাড়া আর কেউ যায় না, মানে সকলের কাছে তুই সবাই মামা। মামা। মানে এতটুকু একটা বাচ্চা সেও বলছে মামা, আবার তার বাবাও বলছে তার মামা। বাবা বলছে মামা, তার মেয়ে বলছে, তার মেয়েও বলছে মামা। মানে মামা ছাড়া কেউ গেছে, আমার নামটাই মামা হয়ে গেছে। ওখানে সব নামটা তোর আসল নাম মানে কেউ জানেও না। না 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 হ্যাঁ। না, কালকেই যেমন একজন আসছে কৃষ্ণনগর থেকে, মানে আমার সঙ্গে দেখা করবে। তা আমি বললাম যে আপনি জল ট্যাঙ্কের সামনে আসুন, এসে কিন্তু তাপস সিংহ রায় বলবেন না, কিন্তু তাপস সিংহ বলে অনেকে নাও বুঝতে পারে। আপনি এসেই বলবেন যে আমি তাপস মামার বাড়ি কোনটা বলুন। তাপস মামার বাড়ি। তাপস মামা আচ্ছা। বলছে মামা, হ্যাঁ মামা বলে যত তাড়াতাড়ি বুঝবে, কিন্তু তাপস সিংহ রায় বলে একটু চিন্তা করবে তাপস সিংহ রায় কি। আচ্ছা আচ্ছা। যেমন এমনও ঘটনা ঘটেছে, ধর আমার গ্রামের বাড়ির থেকে একজন এসছে, হ্যাঁ। এসে আমি তাকে বলেছি গিয়ে, এবার সে সেটা মানে আর বলতে পারছে না, তাপস সিংহ রায় তাপস সিংহ রায়। আর যে চঞ্চল মামার কথা বলছে, তার মেয়ে তখন মৌ ওখানে বসেছিল। আচ্ছা। ওকে জিজ্ঞাসা করছে ও তাপস সিংহ রায় বাড়ি কোনটা, ও বলছে তাপস সিংহ রায়, ও তো বুঝতে পারছে না কিছু। বলতে বলতে আমি তখন বাড়ির থেকে বেরোচ্ছি, হ্যাঁ। বাড়িতে বেরিয়ে বলছে এই তো তুমি, বলছে ওই তো। তখন চঞ্চল মামা মেয়ে বলছে যে আরে মামা বলুন, তাপস মামা না বললে কি করে বুঝতে পারবো আমি। কিন্তু চঞ্চল দেখে আমি যতদূর সামনে চঞ্চল মামা বলা হতো। হ্যাঁ, চঞ্চল দেখো মামা, মামা বলা হতো, ওনাকেও অ্যাকচুয়ালি মামা বলা মামা হতো। বিখ্যাত বলতে চঞ্চল রায়, হ্যাঁ। ঠিক আছে তো। কিন্তু এবারে ওকে সবাই বলতো মামা, কিন্তু আমারটা সেখানে তাপস নামটা উল্লেখ করে দিয়েছিল, তাপস মামা। আচ্ছা। আর তাপস মামা বললে মানে ওনাকে শুধু মামা বলা হতো, ওকে মামা, আর তোকে তাকে তাপস তাপস মামা। মামা। মানে দুটো মামা আর কি। দুটো মামা। আচ্ছা। মানে এই দিকেই তো একজনে গিয়েছে, বলছে এ কি তো আমাদের সবার মামা, বলছে এই তো ইন্টারন্যাশনাল মামা। মানে যেহেতু গোপালের মামা, গোপালের মামা, সেই সুবাদে সেহেতু সবাই মামা হয়। সবাই। মানে গোপাল যেহেতু মামা বলে, হ্যাঁ, সবাই মামা সবাই বলে মামা। ডাকে। গোপালের বন্ধু বান্ধব মামা বলে অন্য ডাকে। সব মামা, তারপর থেকে সব সবাই মামা সব। হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা। তোর গ্রামের বাড়ি কোথায় ছিল? আমার গ্রামের বাড়ি হচ্ছে তোর হরিণঘাটা। হরিণঘাটা বলতে এই কাঁচরাপাড়া, কল্যাণী যে কাঁচরাপাড়ার হরিণঘাটা। হরিণঘাটা। হ্যাঁ আচ্ছা, আমার, যেটা ওই দুধের ফ্যাক্টরির জন্য মানে বিখ্যাত নাকি? হ্যাঁ হ্যাঁ, তাই না? যে হ্যাঁ, যে দুধের যেটা আছে ওইখানটা হচ্ছে আমার পৈতৃক বাড়ি ওখানে। পৈতৃক বাড়ি ওখানে। আমার ওখানে বাড়ি এখনো আছে, এখনো জমি টমি সবই আছে। কিন্তু তুই ছোটবেলা থেকে এখানে থাকিস? হ্যাঁ মানে ছোটবেলা, দিদির। হ্যাঁ আমি যখন ক্লাস 2 এ আমি এখানে এসে তোর এই যে রাজেন্দ্র কলোনিতে আমি ভর্তি হই। আচ্ছা ক্লাস 2 এ। আচ্ছা। এবার তখনই আমাদের ধর এই মৌসুমী, তারপর অশোক, রজত, ওরা আমরা এই কজন, আমাদের ভিতরে এই কজন আমরা একসঙ্গে পড়াশোনা করি। আচ্ছা আচ্ছা। আর আগে ছিলাম ওইখানে। ওখান থেকে চলে এলি? হ্যাঁ সবাই মিলে চলে এলি? না না না, ওখান থেকে প্রথম আমি আসি, চলে আসি। কারণ আমার একটু মানে স্কুল খুব একটা দূরত্ব, গ্রামের বাড়ি, মানে মা তখন বুঝতে পারলা, তখন ধর মানে প্রথমে বলছি আমার যেমন ধর আমি হওয়ার আগে আমার বাবা মারা যায়, আমি কিন্তু আমার বাবাকে দেখিনি। আচ্ছা। হ্যাঁ, তুই বাবাকে দেখিসই না নি? আমি আমার বাবাকে দেখিনি। মানে আমার বাবা মারা গেছে ধর শ্রাবণ মাসের 9 তারিখে, আমি ঠিক মানে আশ্বিন মাসে 8 তারিখে, আমি 2 মাস পরে আমি জন্মগ্রহণ আচ্ছা। করি। তখন মা একটা মানে একটা খেচে খেচে পড়ে গিয়েছিল, তখন কি করে আমাকে মানুষ করবে সেই মানে তোরা জন্য। কয় ভাই বোন? আমার 6টা দিদি, আমি একা। তুই একা ছেলে আর কি, 6 দিদি। 6 দিদি। এবার যখন আমি এখানে চলে আসি তখন 2টো দিদি ওখানে। গোপালের মা কি সব থেকে সবার বড়। বড়? হ্যাঁ, তখন আমার পড়াশোনার ঘাটতির জন্য মা তখন আর কি করবে, তখন আমার বড় জামাইবু তখন গেল কি, তখন বলে এক কাজ করি তাহলে আমি আমাকে ওকে নিয়ে চলে গেল আমার ওখানে। তারপরে তখন জামাইবু আমাকে ওখানে নিয়ে চলে আসে। বাবার কি হয়েছিল, মানে অসুস্থ ছিলেন নাকি? না না, বাবা হচ্ছে গাছ থেকে পড়ে গিয়েছিল। গাছ থেকে পড়ে যাওয়ার পরে তোর ভুগেছিল অনেকদিন, কল্যাণীতে ছিল, তারপর তোর মেডিকেলে নিয়ে গেছিল, শোনা কথা, আমি তো দেখিনি, শোনা না, না, কথা। না। মেডিকেলে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পরে মেন হচ্ছে বাবার এই জায়গাটাই ভেঙে গিয়েছিল, ঘাড়ের। ঘাড়ের এই জায়গাটা ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পরে উনি মানে মাস 5-6 পরে মারা যায়? মানে আমি হওয়ার আগে। তুই হওয়ার আগেই মারা হ্যাঁ, যায়? যে তারপর তো তার মা ওই মানে সাংসারিক একটা চাপ, বাবা নেই সেই মুহূর্তে কি করবে, তখন জামাইবাবুকে বললো তুমি তাহলে নিয়ে চলে যাবো। একটু জোরে বলবি।
হ্যাঁ একটু জোরে বলিস। তখন বললো তুমি নিয়ে চলে যাও। হুম। তখন আমাকে নিয়ে আসলো, নিয়ে এসে ওখানে ভর্তি হবো কোথায়, তখন আমাকে নিয়ে এসে ক্লাসকে, তখন থেকে রাজেন্দ্রনগরে। রাজনীনগরে। মানে মৌসুমী, অশোক সব মৌসুমী, একসঙ্গে? অশোক আমরা সব একই স্কুলে, মানে একই একই ব্যাচে? একই ব্যাচে। ওইখান থেকেই তো মানে একদম ওখান 12 থেকে আমার পর্যন্ত শুরু হলো। সব একসঙ্গে? হ্যাঁ, একসঙ্গে। তারপর তো মৌসুমীরা তো গার্লস চলে গেল, আমরা তো জেএসসিএম তুই, মৌসুমী, তাপস, আর কে ছিল? রজত ছিল নাকি? হ্যাঁ, রজত, অশোক, মৌসুমী, হুম। আমরা এই কজন একসঙ্গে একদম 12 একসঙ্গে পর্যন্ত? একদম 12 পর্যন্ত। আর বাকিগুলো সব এদিক ওদিক হয়ে গেছে। হুম। তো সেই রাজেন্দ্রনগরের স্কুলের কথা মনে পড়ে? কোন শিক্ষক, হ্যাঁ, শিক্ষকের কথা মনে পড়ে? রাজনীনগরের এই স্কুলে মানে তখনকার শিক্ষকরা তো ছিল একটু আলাদা, মানে পড়াশোনাটা আগে, পড়াশোনার উপর পড়াশোনা জোরটা, আগে। হ্যাঁ। মানে বিশেষ করে তোর আমাদের ওই যে এখন মাস্টার বলতাম, ফনা মাস্টার মশাই বলতো আমরা, আচ্ছা। ফনা মাস্টার মশাই। তা উনি হচ্ছে এত কড়া ছিল, যেমন ভালোবাসতে এমনি মানে মার। ওনার ভালো নাম কি? কোচিন, ওটা আমি আচ্ছা, ঠিক মানে ভুলে মানে গেছি। ওই নামই ওই বিখ্যাত নামে ছিলেন। আমরা জানতাম। উনি বিখ্যাত ফনা ছিলেন মাস্টার। আর কি, হ্যাঁ, হ্যাঁ। তারপর আরেকজন ছিল রমেন্দ্রনাথ সান্যাল ছিল, হুম। উনিও যেমন খুব মানে ফনা মাস্টার এতটাই পড়া ছিল, মানে পড়া না পড়া মানে তার অবস্থা খারাপ। সে মানে টেবিলের তলায় মাথা ঢুকিয়ে দিয়ে আগে মার। না, আগে আগে ছিল এটা, হ্যাঁ, হ্যাঁ, আগে ছিল। আগে টেবিলের তলায় মাথা ঢুকিয়ে দিয়ে আগে মার, হ্যাঁ, হ্যাঁ। এই এটা অবস্থা। আমাদের সময় ছিলই, হ্যাঁ। এগুলো ছিলই, হ্যাঁ। মানে পড়াশোনাটা ওনাদের আগে, পড়াশোনাটা আগে। এরকম। তার মানে আমাদের সঙ্গে একটা মেজান করতো তোর, ওইটা হচ্ছে আমাদের এখনো মনে আছে, হ্যাঁ। মালু নন্দী। মালু নন্দী? আমি বলছি এই ইয়েতে থাকে তোর, লাইব্রেরিতে থাকে না, ওই যে তোর রাজেন নন্দীর মেয়ে, আচ্ছা, বুঝতে পেরেছি। লাইব্রেরিতে থাকে, হ্যাঁ, হ্যাঁ। ওর যে বরটি ও আমাদের সঙ্গে পড়তো, মানে আচ্ছা। এতটা মানে ইয়ে ছিল। সে রমেন মাস্টার মশাই একদিন মারতে মারতে ওখানে হাতে করে চাগিয়ে তুলে ফেলেছে, চাগিয়ে তুলে এরকম মারচার ঘোরাচ্ছে, আমরা ওই দেখে যে আসে না ভয় গুটিয়ে গেছি, মানে ওকে মানে চাগিয়ে ফেলে ওকে মারছে। মানে ছেলে মেয়ে কোনো আলাদা করতেন না? না না না, সবাইকে মারতেন সব। আর আমাদের তো ছেলে মেয়ে আগে, আমাদের সময় তো ছেলে মেয়ে কোনো বিভেদ ছিল না, না মেয়েদের গায়ে অনেকে একই হাত রকম। দিতে চায় না আর কি। না, আমাদের সময় ছেলে মেয়ে সব সমান, মা না পারলে মা। আবার এ তো না, আবার আমাদের সময় এটা তো দেখেছিস ধর, বাড়িতে আবার মাস্টার সাহেব যখন মেরেছে বাড়িতে মারতে যাবে, কিন্তু এখন সেটা নেই। না, আমাদের সময় আমাদের এই বোর্ড প্রাথমিক বিদ্যালয়, হ্যাঁ। ওখানেও মারের টিচার হ্যাঁ। ছিল আর কি, অনেক কি ভয় পেতাম আমরা। আমরাও। তারপর খুব ওখান থেকে ভয় পেতাম। জেসিএম, তাই তো? হ্যাঁ, ওখান থেকে জেসে। অ্যাডমিশন টেস্ট ছিল আমাদের সময়, মনে হ্যাঁ, আছে? অ্যাডমিশন টেস্ট কি ওই টাইমে আবার জামাইবাবু আমাকে বলছে, তখন বলছে যে হয় বেথুয়া না হলে হরিণঘাটা, আচ্ছা। হয় বেথুয়া না হলে মানে হরিণঘাটা, অ্যাডমিশন টেস্টে তুমি যদি না পাও, যদি না পাও হরিণঘাটা পাঠিয়ে দেওয়া হবে। পাঠিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর আমি আর কাউকে বলবো না, মানে জেসিএম ছাড়া আর অন্য কোনো না, স্কুলে নয়? কোনো একটা পরীক্ষা দিইনি তো। আর কোথাও? আমি তো সাহাপাড়াতেও পরীক্ষা দিইনি, আমি শুধু একটাই জেসিবি পরীক্ষা দিয়েছি, কেন আমার কনফিডেন্স লেভেল পাবোই, কিন্তু বলছে হয় এখানে না হলে। পড়াশোনা মোটামুটি ভালোই ছিলি আর কি? পড়াশোনা ভালো বলতে গেলে খুব ভালো আমি ছিলাম না। আচ্ছা, খারাপও না? না, মাঝামাঝি। হুম। খুব ভালো যাই বলবো না যে খুব ভালো ছিলাম, তা না, মিডিয়াম ক্লাসে। তারপর জেসিএম এর এই সময়টার কোনো ঘটনা কিছু? হ্যাঁ, যে সেভে ঘটনা মানে একদিন আমার তো মনে আছে যে যদুবাবু ইতিহাস হ্যাঁ। সেম থেকে এইটে পড়ি, আর যদুবাবু ইয়ে ছিল কি, যার যার পড়া হয়নি শেষে বেরিয়ে যাও, হ্যাঁ। আর যাদের পড়া মানে বসে আছো তাদের যদি পড়া না পারো তাহলে কি সারা স্কুল কান ধরে ঘুরে বেড়াতে হবে। পড়া হচ্ছে ঝুঁকি কিছুতেই দিচ্ছি না, বসবো না, একবার বসছি একবার উঠছি, একবার বসছি, লাস্টে আর থাকতে পারলাম না, বেরিয়ে গেলাম, দরকার নেই, এখানে দাঁড়াবো, সে ভিড়ে ঠেলছি সমানে, ভিড়ে তো ঢুকছি, যাতে আমাকে না দেখতে পায়। তা আমার তার ভাগ্নে পড়ে, ভাগ্নে গিয়ে বলবে মামা কান ধরে দাঁড়িয়ে ছিল বাইরে, হ্যাঁ। আর ঝুঁকি কোনো মাথায় নিতে পারছে না, দরকার নেই, ভিড়ে ঢুকে যাবো। ভাগ্নে তো সবসময় দেখছি যে মামা কি করছে। হ্যাঁ, স্কুল তো মানে ওই কান ধরে স্কুল তো সারা স্কুল ঘুরতে হবে না, হ্যাঁ। ওই একটা ইয়ে ছিল। মানে যদুবাবু না, এটা কিন্তু দিলীপ বাবু করতেন। হ্যাঁ, দিলীপ তাই না? বাবু। দিলীপ বাবু কান ধরে পুরো স্কুলটা ঘোরে। পুরো স্কুল ঘোরো, ও লজ্জা। না, ওটা কোনোদিন করতে হয়নি, না। কিন্তু আমরা দেখতাম আর কিন্তু হ্যাঁ, এটা, তাই না? আমি দেখছি ওই ঝুঁকি আমি নেবো না, আমার দরকার নেই। শুধু একজন না, আমার মনে আছে লাইন দিয়ে দাঁড় করাতেন উনি। হ্যাঁ, লাইন সবাইকে কান ধরাতেন, দাঁড় করিয়ে, কান ধরিয়ে লাইন ধরিয়ে সোতাল ঘোরো, একদম সিলেবের তুল, ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এই দিক দিয়ে এসো। আমি তো ঝুঁকি আমার নেওয়ার কোনো দরকার নেই, আমি ভিড়ে ঢুকে যাবো যাতে দেখতে না পাই কেউ। ওই আমরা যখন দেখতাম ওটা, তখনই কিন্তু ভয় জাগতেন না। হ্যাঁ। এবার দিলীপবাবু যখনই ক্লাসে আসতেন, ওরে বাবা হ্যাঁ। দিলীপবাবু এসেছে, মানে বাইরে যেতেই হতে পারে যে কোনো সময়।
আর বাবা আছে, আমার তো বাবা আছে, তোর তো বাবা আছে, আরো ভয়। বাবা যদি দেখে যে কান ধরে ছেলে ঘুরছে তাহলে তো কেলেঙ্কারি ব্যাপার। আর আমার তো সময় মান সম্মানটা বেশি লাগতো তো, রে বাপ, আর সবাই তো হাসতো, এই ঘুরছে ঘুরছে। আমি হাসতো না, দরকার ভয় নেই। পেতো। ওই একজন হচ্ছে কোনো ঝুঁকি না, দরকার একবার বসছি আমি উঠছি, কি ভাবছি কি করবো, বেরোবো নাকি থাকবো, যদি না পারি তাহলে তো সারা দরকার নেই, অত বড় ঝুঁকি আমি নেবো না, আমি ভিড়ে ঢুকে থাকবো যাতে কেউ না দেখতে পারে, বাড়িতে খবর দেবে ওই পড়া পড়েনি লাইনে তা ওরকম দাঁড়িয়েছিল। মানে ওই একটা দিন আমার মনে আছে। আর কোন স্যারের কথা মনে আছে? আর হচ্ছে আমাদের বটকৃষ্ণ বাবু, হুম, বটকৃষ্ণ বাবু হচ্ছে মারছে, সে বড় স্কেল, হুম। স্কেল দিয়ে এরকম মারতে, তো বড় স্কেল। বটকৃষ্ণ মারতেন? হ্যাঁ, বটকৃষ্ণ বাবু আমরা ক্লাস 6-এ যখন, তখন তো আমাদের অঙ্ক নিত, হুম। মানে উনি আবার কি রেগে গেলে কিন্তু খুব ভয়ঙ্কর, মানে স্কেল দিয়ে মারতে হতো, বড় স্কেল দিয়ে। আর ডাস্টার। বটকৃষ্ণ ওনার জিওগ্রাফি ছিলেন না? না না, আমাদের তো ক্লাস 6-এ তো বটকৃষ্ণ বিশ্বাস তো ম্যাথামেটিক্স। না, সেটা নিতেন হয়তো নিচু ক্লাসের, অল্প মানে 5, 6, 7 এ নিতেন। হ্যাঁ, আমার মনে হয়। কারণ ক্লাস 6-এও আমি যেটা জানি বটকৃষ্ণ বাবু আমাদের ম্যাথ নিয়েছে, আচ্ছা। ম্যাথমেটিক্স এইটাই নিত। আর কাশিম বাবু, মিলন বাবু? আর কাশিম বাবু তো হচ্ছে ধর, উনি হচ্ছে আমাদের সঙ্গে পড়তো, তুই বোধ আমাদের সেকশন পড়তিস কিনা যায় না, ক্লাস হ্যাঁ, কোনো সেকশনে ক্লাস পড়েছি। 8-এ। মানে ওনার আবার বানিয়েছিল যত দোষ ছিল গণেশের, গণেশ বলে একটা ছেলে পড়তো আমাদের, গণেশ দে, সাহাপাড়ায় কোনায় বাড়ি। আমি মনে করতে পারছি না। গণেশ দে মারা গেছে, স্ট্রোকে মারা গেছে। তাই নাকি? মানে যত রাগ ছিল ওই গণেশের উপরে, আর যদি না পারতো, আর গণেশ করতো সবসময় সাদা, মানে একদম সাইডে করতো, কেউ অন্যায় করলে কি আগে গণেশকে মারতো, এবার চুল এরকম করে ধরে মার গণেশ, আর গণেশ রেগে যত দোষ কি আমার, যত দোষ কি আমার। মানে আগে গণেশকে মার, মানে ওর সঙ্গে একদম বনি মারা ছিল না, আগে গণেশকে মার, আর সাইডে যে থাকতো তাকে আগে মারতো, যে সাইডে বসে থাকবে ওই রোদ দুটো, যে সাইড তাকে আগে। আর বন্ধুদের কথা মনে পড়ে নাকি? হ্যাঁ। কোনো বন্ধু, বিশেষ বন্ধু যাদের সঙ্গে বেশ একটু তোর দুলালকে মনে পড়ে? দুলালকে? হ্যাঁ, দুলালকে মনে পড়ে। দুলাল সবসময় পকেটে ছোলা রাখতো। হ্যাঁ হ্যাঁ, তাই না? ভাজা ছোলা। আর অনিল বাবু কি বলতো ওকে? মটন নাকি বলে ডাকতো? মটন হ্যাঁ, কি একটা বলে ডাকতো আর কি। একটা বলতো, যাই হোক। হ্যাঁ। তারপরে যেমন আমাদের আরেকবার যেমন আমাদের হয়েছিল মনে আছে, মানে মারের কথা, নিরঞ্জন বাবু ক্লাস 8-এ, মানে ওইটা আমার একটা ইতিহাস, সেবার আমার জামাইবাবু গিয়েছিল প্রতিবাদ করতে নিরঞ্জন বাবুকে, তা জানলায় কে লিখেছে ক্লাস 8-এ চক দিয়ে, তা আমাদের সাথে পড়তো অর্ণব বলে একটা ছেলে, অর্ণব বলে একটা ছেলে পড়তো, ওই তোর স্টেশন পাড়ার ওইদিকে লিখেছিল, কিন্তু তখন রেস্ট্রিকশন, কে লিখেছে, কোথায় লিখেছে? বোর্ডে? না, জানলাতে লিখেছে ক্লাস 8-এ, ক্লাস 8A? 8-এ শুধু জানলা চক দিয়ে লিখে দিয়েছে, ওইটাই হচ্ছে দোষ, কে লিখেছে সেটা বলো, কে লিখেছে এটা, কেউ আর বলছে না, এবার আমরা তো সবাই জানি ও লিখেছে, আমরা সব প্রত্যেকটা ছেলেকে, মানে তখন সে গাছ ছিল, বেত গাছ, বসে বড় দুটো গাছ ছিল না আমাদের স্কুলে, যে মাঠের স্কুল চত্বরের ভেতরে বেত গাছ ছিল? বেতের গাছের মধ্যে বড় একটা গাছ ছিল, আচ্ছা। দুটো গাছ ছিল, ওইখান থেকে লাঠি পেরেছে প্রত্যেকের হাতে 4খানা করে বাড়ি দিয়েছে, প্রত্যেকটা ছেলে হাতে, মানে আমার হাত পা আগা করে একটু নরম, আমার হাতে মেরেছে, পুরো একদম রক্ত জমে ইয়ে হয়ে গিয়েছে, পুরো দাগ হয়েছে, আমি বাড়ির দিকে বসে আছি, আমি তো খেতে পারছি না, যখন খুলেছি জামাই পুরো কালশিটে দাগ পড়ে, জামাই ক্লাস 8-এ? ক্লাস 8। আচ্ছা। জামাই বলে কি হয়েছে, আচ্ছা এরকম ব্যাপার, জামাইবু বললো কি সঙ্গে সঙ্গে বাড়ি চলে গেছে, দিয়ে ওনাকে বলেছে দেখুন আপনি মেরেছেন ঠিক আছে, কিন্তু এইভাবে মারাটা ঠিক হয়নি আপনার, ওই একদিন প্রতিবাদ করছে, তখন আমি বললাম যে ঠিক হলো না বোধ এটা, বলছে না উনি মারুক, আমি তো তার স্কুলে যাইনি, আর তখন আমাদের গার্জেন, আমি যেটা ঠিক করবো সেটা তোমরা আমাকে কিন্তু বলতে আসবে না, কেন মেরেছে উনি ঠিক করেছে, কিন্তু এইভাবে না, শাসন করার অনেক পদ্ধতি আছে, ওই একটা জায়গা আমার একটা প্রতিবাদ করেছিল, ওই একটা মার আমার মনে আছে, মানে আমার জীবনের রেকর্ড, ওই একটা মার আমার মনে আছে। তারপরে তুই কোন ইয়ে নিয়ে পড়েছিলি? আর্টস নিয়ে নাকি? আমি না, কমার্স নিয়ে পড়ছিলি? আমি তো কমার্স নিয়ে পড়লাম। তারপরে লাস্ট কমার্স দিকে আমি ধর আমি গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারলাম না। গ্রাজুয়েশন কোথা থেকে করেছিলি? বেথুয়া কলেজ। বেথুয়া কলেজ থেকে? আচ্ছা। এবারে কমপ্লিট করতে পারলাম বলতে সেই টাইমে ধর আমার হঠাৎ মানে না সেই
আমার সে গ্রামের বাড়ির একটা ঝামেলা শুরু হয়ে গেল। মানে ওই হরিণঘাটা? হ্যাঁ, মানে মাধ্যমিকের সময় তাই আমার ঠিক দুটো পয়েন্টে আমার ওই রাখাটা শুরু হলো। মাধ্যমিকের সময় তাই মানে যেটা জমি জায়গা যেগুলো হয়, আবার ঠিক মানে যখন আমি বিকম কমপ্লিট করবো ঠিক টেস্ট পরীক্ষা দেওয়া হয়ে গেল, কিন্তু আমি পরীক্ষাটা দিতে পারলাম না। মানে আমাকে ওখানে যেভাবে পরে দিলি না কেন? পরে আর হলো না, হলো না। ওটা আর হলো না, মানে পরের বছর গিয়ে না ওটা আর হলো না। মানে আর তখন ওই ওই দিকটায় আবার একটু ঝুঁকে যেতে হলো। মানে কিছু জমি জায়গা যেটুকু আমি পাই ওই মানে মানে ছোট তো এখন তো, মানে সেই সময় বলতে গ্র্যাজুয়েশন মানে ওই করছি আর কি, এরকম সময়টা মানে আমাদের ম্যাচুরিটিটা সেইভাবে আসেনি কিন্তু। না, ম্যাচুরিটি আমার আসেনি, কিন্তু ধর এবার আমার ক্ষেত্রে ব্যাপারটা কি হয়েছে বলতো, মানে টোটালটা আমি ছাড়া তার নেই কেউ ওখানে। মানে এখনকার ছেলের বেলার যতটা হ্যাঁ, মানে অ্যাডভান্স না আমাদের সময় কিন্তু আমরা কিন্তু অতটা ছিলাম আমাকে না। আমাকে হতে হয়েছিল, কেন ধর তখন আমার জমিগুলো সব মানে দখল হয়ে যাচ্ছিল। কিন্তু আমার তুই গিয়ে দাঁড়িয়েছিলি তখন আমাকে তখন কি দাঁড়াতো ওখানে? তখন কে ছিল? মা ছিল? না, তারপর তো মাকে আমাদের এখানে তুলে নিয়ে আসা হলো। যখন মা আর ওখানে থাকতে পারলো না, তখন মাকে নিয়ে আসা হলো, ছোটদিকে নিয়ে আসা হলো। ছোটদি আবার তার এখানে সে ছোটদিকে ভর্তি করা হয়েছিল মাতঙ্গিনীতে। সর্দি আর মা ছিল ওখানে? হ্যাঁ, আচ্ছা। না ওদেরও সব নিয়ে এসছে, আমার বড় জায়গা সবাইকে নিয়ে চলে আসছে। তুই যখন চলে এলি এখানে তখন ওখানে কে ছিল? মা? তখন আমার দুই দিদি, আমার মা ওখানে, আর আমি এখানে। তারপরে আস্তে আস্তে সবাই এখানে চলে আসলো, মাকেও নিয়ে চলে আসা হলো, ছোট দিয়েও চলে আসলো। তখন আমরা ওই দিকটা আমরা গিয়ে অ্যাকচুয়ালি ওই দিকটা পরিবেশটা খুব একটা ভালো না। মানে আমি যে কি থাকবো, মানে সেই পরিবেশ জমি জমা পেয়েছিলি? পেয়েছি, কিছু পেয়েছি, কিছু পেয়েছি, কিছু পেয়েছি। না থাকলে যেটা হ্যাঁ, হয় আর কি। এবার বাবা বাবা নেই, পৌঁছে যেতে পারেনি, হঠাৎ মারা গেল না, কিছু পেয়েছিলাম। এই সবগুলো যেটুকু পারলাম এই করলাম। ওই টাইমটা আমার একটু ব্যাঘাত ঘটে গেল, তার কমপ্লিট করতে পারলাম না। তারপরে সময়টা এই যে বিকম কমপ্লিট করতে পারলি না আর কি। আর তারপরে আস্তে আস্তে এবার ধর কখন ইয়ে করতে পারলাম, কি করবো, তখন ধর 2-3 বছর তো চেষ্টা করলাম, যেমন কিছু কিছু চাকরি জন্য ই করেছিল, হলো না। তখন কি করবো, তখন জামাই বলে একটা কাজ করো, তাহলে ব্যবসা করো। আমাদের ব্যবসা কি ব্যবসা করবো আমি এই মুহূর্তে, ব্যবসা কি করবো? তাও যায় ও বছর ইয়ে করে বলতে ঠিক আছে দেখছি, দাও চাকরি এখন করতে হবে দেখছি। তারপর একটা মুদিখানার দোকান করলাম, কিন্তু ঠিক আমার মানে সায় দিচ্ছিল না, মানে যা করলাম সেটাও ইয়ে করতে পারলাম না। লাস্ট গিয়ে আমি এই ডিপার্টমেন্টে ঢুকলাম, ইলেকট্রিক। তাও এটা ঢুকেছি কি, তাও বিয়ের পর। মানে ওখানে জমি জায়গা দেখাশোনা চলতে চলতে ভাগে দেওয়া ছিল, ওখান থেকে যেটুকু আসতো। বলছি ব্যবসাটা কত বছর চলেছিল মুদিখানা এই ব্যবসাটা? বছর 4-5 চালিয়েছি। আচ্ছা, তারপরে এই ইলেকট্রিকের হ্যাঁ। ডিপার্টমেন্ট ঢুকলি? না, এটাতে ঢুকেছি আমি তো কবে, এটাতে ঢুকেছি তো আমি 2006। তার মতো ওই জমি জায়গাগুলো এদিক ওদিক ব্যবস্থা করছি, কারণ ওদিকটা ব্যবস্থা না করলে এদিকে কিছু করতে পারছি না। রোজগারটা মাঝখানে রোজগারটা বন্ধ ছিল, খুব কম ছিল, মানে মানে আমি ধর ঠিক পরীক্ষা কমপ্লিট হওয়ার পর, স্কুল জীবন কলেজ জীবন ছাড়ার পর থেকে আমাদের বছর 10 আমার একটু খুব সমস্যা গিয়েছে, মানে খুব সমস্যা, মানে আর্থিক সমস্যা, সমস্ত দিক দিয়ে আমার বাধা বিঘ্ন গেছে। সেগুলো তাকে মিটিয়ে সমস্যার মধ্যে সমস্যা টোটালটাই সমস্যার মধ্যে ছিলাম। লাস্ট যখন আমি এইখানে ঢুকলাম, তবে এখানে ঢোকারও কারণ হচ্ছে কি, আমি ওই একজনের ওই অচিন্ত ওর কিছু পেপারস আমি সারতাম, লিখতাম। আর একটা কি, আমি যখন পড়াশোনা খুব একটা ছিল না, কিন্তু আমার হাতের লেখাটা ভালো ছিল। এই হাতের লেখাটা তখন আমাদের এই অফিস দেখলো, আমাদের সাপ্লাই, ও সব হিসাবটা করতে, হাতের লেখাটা দেখার পরে তখন আমাকে অচিন্ত অফার দিল যে এইখানে একটা ভ্যাকান্সি আছে, তুমি কি ঢুকবে? তত তাই ঢুকে যাবে। আর এটা আশায় ঢুকেছিল বলতো, জামাই বললো দেখ সরকারি একটা সংস্থা, পার্মানেন্ট হয়ে যাবে, তুই ঢুকে যাবে। ওই একটা ঢুকলাম, ঢোকার পরেও তো দেখলাম যে না, ডকুমেন্ট সব জমা নিল, কিছুই হয় না। মানে 2011 সালে আমাদের পার্মানেন্ট হবেই, একদম সমস্ত পেপার জমা নিল, ওখানে হেড অফিস থেকে ফোন করে দিল, তারপরে তার হলো না। মানে এখনো পার্মানেন্ট হয়নি, এটা আর হবে না, কেন আমাদের পার্মানেন্ট হওয়ার কথা ছিল বলতে হেড অফিস থেকে বলে দিল যে দেখো তোমাদের এটা পার্মানেন্ট হয়ে যাবে, তোমরা ইমিডিয়েট সবকিছু জমা দিয়ে দাও। আমরা তো বেশি ছিলাম না, 300 কতজন। তারপর 300 কত মানে কি, পুরো টোটাল ওয়েস্ট বেঙ্গল, টোটাল ওয়েস্ট বেঙ্গলে আমাদের মতো লোক আছে 372। আচ্ছা, বললো 372 জন্য এতে পার্মানেন্ট করে দেওয়া হবে।
হুম, তারপরে এত যাক হলো না, সে যাই হোক রাজনীতির কারণে হোক, যে কারণে হোক, হলো না। হ্যাঁ হলো। রাজনীতি কথাটা যখন উঠলো, তুই রাজনীতিতে আগ্রহী? অ্যাকচুয়ালি আমি রাজনীতি জিনিসটাকে আমি ঘরে পছন্দ করি না। কিন্তু গতবার পঞ্চায়েত হ্যাঁ, ভোটে গতবার পঞ্চায়েতে দাঁড়িয়েছি বলতে ধর, মানে তুই কিছুটা, দাঁড়াসনি, তোর স্ত্রী দাঁড়িয়েছিল। হ্যাঁ আমার মানে কিছুটা কি বলতো, মানে ওই একজনের কথা রাখার জন্য, মানে ওদের একটা ধারণা ছিল যে যদি ওকে দাঁড় করানো হয়, হুম, যেহেতু ওই মামা, হুম, পাড়ার লোকের মামা, ওই আর আমাকে ওই পেছন পাড়ার প্রত্যেকে খুব ভালোবাসে, হুম, ওই মামা মানে হয়তো জিতবে, হয়তো এরকম একটা ধারণা। শুধু মামা নয়, মামিও হ্যাঁ, আহ, কিন্তু মানে যথেষ্ট জনপ্রিয়, আমি যতদূর জানি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই ক্ষেত্রে দেখলাম যে না ঠিক আছে দাঁড়াচ্ছে, হবে হবে, হুম, দাঁড়ালাম তাই হয়ে যেত, হুম। কিন্তু ওই মানে একটা না, জায়গা সেটা তো আলাদা ব্যাপার। আলাদা ব্যাপার। সে কে জিতবে, সে কে জিতবে কে হারবে সেটা আলাদা আলাদা ব্যাপার। ব্যাপার, হ্যাঁ। কিন্তু ওই রাজনীতির আগ্রহ, না রাজনীতির না, আগ্রহ আমার কি? রাজনীতিতে খুব একটা একটা চাপাচাপিতে একটা হ্যাঁ হ্যাঁ, দাঁড়ানো হয়েছিল। আগ্রহী আমি না হুম। রাজনীতিতে কোনোদিনও না। হুম। তো ঠিক আছে, এবার পুরো খাতায় নাম লেখা হয়ে গেল, আর কিছু করার নেই। না, সেটা নয়। তা বিয়ে কত সালে? আমার বিয়ে হচ্ছে ধর 99। 99-এ, মানে অনেক বছর হলো। এতে তাহলে তো 26 বছর হয়ে গেল। 26 বছর, 25 পার করে ফেলেছি। হ্যাঁ, 25 পার করে ফেলেছি। একটা ছেলে একটা মেয়ে। হ্যাঁ, এক ছেলে এক মেয়ে। ছেলে এখন কি করছে তাহলে? ছেলে তো ধর ও তো আইটিআই করা ছিল। হুম, আচ্ছা, আইটিআই করার পরে ওকে তো ধর চাকরিতে ঢুকে গেল, হুম, আইটিসি। তারপর আবার কি হলো, চাকরি বললো আমি বাবা চাকরি করব না, আমি এই চাকরি আমার পোষাচ্ছে না, আমি অন্য চাকরি করবো, আমি পলিটেকনিক করবো। এবার ধরো বড় হয়েছে, এখন ছেলে মেয়ে বড় হলে যেটা হয় বলতেই হবে যে এবার ঠিক আছে তাহলে ছেড়ে দাও, করো। হুম। এই পলিটেকনিক এবার কমপ্লিট হবে এই জুলাই। আচ্ছা। পলিটেকনিক কমপ্লিট করেও কোথাও বেরিয়ে যাবে, মানে টাটা মোটরসে। কিন্তু একটা ব্যবসা করেছিল মাঝে যে একটা। ওই ব্যবসাটা অ্যাকচুয়ালি ওর না, ওর মাসি করেছিল, ওকে দেখাশোনাতে রেখে দিয়েছিল। ওই সবাই ভেবেছিল যে ওইটা কি, ওই যেহেতু ওর মাসিকে বলেছে দাঁড়াও, তোমার এ দেখো খুব তাড়াতাড়ি খুব লোকে জেনে যাবে, তুমি শুধু দাঁড়াও। দিয়ে ওই ইয়েটা লিফলেটটা করেছে কি, আমার ফোনে ওটা ইয়ে করে আমার ফেসবুক থেকে ছেড়ে দিয়েছে। বলছে তুমি মাসি এবার দেখো কত তাড়াতাড়ি খবর হয়ে যায় চারিদিকে। আচ্ছা। বলছে আমার বাবার ফেসবুকে ছেড়ে দেখো চারিদিকে আমার খবর হয়ে যায়। এবার সবাই আমাকে বলছে কিরে তোর ছেলে বলে দোকান খুলছে, আমি জানি না। হুম, আচ্ছা, আমার ছেলে দোকান করছে, কিসের দোকান? বলছে বিরিয়ানির দোকান। হুম, কাউকে বলে বোঝাতে পারছি না। হুম। দিয়ে ও সমানে সমানে দেখি ইয়ে করছে, ওর মাসি কাছে মাসি একদম চারিদিকে খবর যাচ্ছে। মানে আমার কিছু কিছু মানে কিছু কিছু ছেলেদের সঙ্গে পরিচয় হয়েছে ফেসবুকে, বন্ধুত্ব। তারা আমাকে গল্প করে, ফোন করে, তারা বোন আমাকে বলছে, সে বিভিন্ন প্রান্তে, হুম। সে তারা বলছে কি ব্যাপার কাকু, ভাই বলে বিরিয়ানির দোকান করছে। আমি বলে না না ভাই বিরিয়ানির দোকান করছে না, ওগুলো বাজে কথা। ওই যেহেতু আমার ফোন থেকে ছেড়ে দিয়ে ওটা রটে গেল। এখন দোকানটা আছে তো? না না দোকান চলে না, চলছে? আমার ভাইরা ভাই আবার অসুস্থ হয়ে পড়েছে, আর ওই বন্ধই- জায়গায় দোকান বন্ধই করে দিয়েছে? হ্যাঁ বন্ধ করেছে, আর ওই জায়গায় দোকান চলে। বেথুয়াতে কিন্তু বিরিয়ানি এখন ভালোই চলছে। আবার তার মধ্যে কি ধর ওই যে প্রচার করতে হবে, কিভাবে প্রচার করবে, তখন তো তোর দ্বারস্থ হলাম। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাঁড়া, আমি তুষার কাকুকে বলি যে এই সব করে, ওর দারুণ যেমন গলা ভলিউম তেমনি ও খুব ভালো বলতে পারে, আমি দাঁড়া মাইকিং করে দিচ্ছি তো। দিয়ে তারপরে তোর দ্বারস্থ, তুই তো তখন তার আগে আমি কোনোদিন না না তুই তো বললি, আমি করিনি করিনি আর কি। হ্যাঁ। এত সুন্দর হয়েছিল তোর এটা, মানে প্রত্যেকে বলেছে, বলছে এত সুন্দর প্রচারটা হয়েছে তোমাদের, খুব ভালো করেছে। মানে আমার শালিক বলছে যাই আপনার বন্ধু এত সুন্দর গলার ভলিউম। তখন আমার বলছে আসলে কি হতো, ও আবৃত্তি টাবৃত্তি করে তো, যার জন্য আমি দিলাম ওকে বলি, তুষার কাকে বলি যে ও করে দেবে তো এটা। মানে বিভিন্ন জায়গায় কে কিভাবে করবে তাড়াতাড়ি। এই বিয়েটা কি মানে লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? ওইটা হচ্ছে, ওইটা অনেকেই ভাবে লাভ ম্যারেজ, হ্যাঁ, মানে বিয়েটা হচ্ছে আমার, এটা বিয়েটাও একটা ইতিহাস। হ্যাঁ, বল। বিয়ে হচ্ছে আমার এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গিয়েছে। ঠিক হয়ে গিয়েছিল? হ্যাঁ একদম ফাইনাল, আচ্ছা। বিয়ে ঠিক হয়ে গেছে, এবার আমার আশীর্বাদ। আচ্ছা, এবার তা আমি ঠিক বিয়ের দিন 15-20 আগে আমি গিয়েছিলাম গ্রামের বাড়িতে। আচ্ছা। গ্রামের বাড়িতে গিয়েছি, ওখান থেকে আমাকে বললো যে আচ্ছা তোর কি এরকম বিশ্বনাথ সিংহের মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে? আমরা হ্যাঁ। আমাকে যে যাচাই করেছিস? বললাম হ্যাঁ। নাম করতে হবে না? বলছে ঠিক যাচাই করেছিস তো? আমি হচ্ছে ঠিক, আমি কেন কি হলো কি ব্যাপার? বলছে ওরা ওই মেয়েটার মাথার ছিট আছে, আমার তো মাথার ছিট আছে মানে। বলছে হ্যাঁ ও রেগে গেলে তাকে ভাঙ চুর করে, এসব করে।
আমি তো বাড়িতে এসে বলছি যে এরকম এরকম ঘটনা ঘটেছে, আমাকেই বললো। আর আমাদের সিংহটাদের এমন একটা মানে কোথায় কার বিয়ে ঠিক হচ্ছে সব খোঁজ পেয়ে যাবে, মানে এমন একটা চ্যানেল। তখন আমি সে বাড়িতে এসে জামাই বললো তাই নাকি? বললাম হ্যাঁ। আমার আগে কিন্তু আমার ভাগ্নের বিয়ে হয়েছে, গোপালের। 2 মাস আগে গোপালের বিয়ে হয়েছে। আচ্ছা। গোপালের রিসেপশনের দিন ওদের বাড়িতে সব নিমন্ত্রণ হয়ে গেছে। ওরা ওই রিসেপশনের পরের দিন ওরা আমার সঙ্গে আমাকে আশীর্বাদ করতে চলে এসছে ওরা। আচ্ছা। এবার আশীর্বাদ তো হবে না, দিয়ে আমার জামাইবাবু বললো যে কি করা যায়। আমরা বললাম যে এরকম আমার বড় মামা একবার মারা গেছে, আবার বললাম যে আমার বড় মামা মারা গেছে, কালকে আমার মা চলে যাবে, সুতরাং এখন আশীর্বাদ হবে না। আমার জামাই বললো কেন? আমি তা বলবো, আমি বলে দেবো। এসে যাই হোক ওদের সব বলা হলো, ওরা সেই স্ক্যান করুন এ করুন সে করুন, যেখানে হলো তাহলে আসতে ওটা ক্যান্সেল হয়ে গেল। আমার জামাই বললো 8 তারিখে বিয়ের ডেট ফেলেছি, মাঘ মাসে 8 তারিখে আমি বিয়ে দেবো। ওই দিনই বিয়ে দেবে? ওই দিন আমি বিয়ে দেবো। প্যান্ডেলে বাঁশটা সব খোলা হয়নি তো, প্যান্ডেলে বাঁশটা সব টাঙানো হয়ে গেছে। আচ্ছা। আমি ওই দিনই বিয়ে দেবো। এবার সে চারিদিকে খোঁজ খোঁজ খোঁজ, কোথায় খুঁজবে। আমাকে মাঝে মধ্যে বলছে এই যাও মেয়ে দেখতে যাও, আমাকে পাঠাচ্ছে, আমি দেখতে যাচ্ছি, মার তার হচ্ছে না, পছন্দ হচ্ছে না। তারপরে তোর বৌদি এইখানে যখন বিয়ে ঠিক হলো, আমার ভাগ্নে মানে শ্বশুর বাড়িটা কোথায়? কৈচর, কৈচর, কাটোয়া লাইনে। আচ্ছা। তখন ওর দিদির বাড়ি হচ্ছে এইখানে, বড়দির বাড়ি। যে গোপাল আমাদের সাথে পড়তো বড়াল অদ্বৈত। অদ্বৈত বললো যে এই রামু কাকার তো শালিরা সিংহরায়, চল তো যাই। গিয়ে বললো হ্যাঁ চলো দেখতে যাবো। যেদিনকে দেখতে এলাম মোটামুটি দেখলাম ঠিক আছে। তারপরে ঠিক আছে, মাঘ মাসে 8 তারিখে। লাভ ম্যারেজটা ভাবে কেন লোকে? লাভ ম্যারেজটা ভাই বলতে মানে সবাই ভাবে আমাদের কথাবার্তাতে চলা ফেরাতে অনেক হবে এদের ঠিক লাভ ম্যারেজ। মানে যে দেখে, মানে আমরা দুজন একসঙ্গে তো কথা বলছি, কোথাও যাচ্ছি, কেন কি জানি বলে তোমাদের কথাবার্তা চাল চলন দেখে মনে হচ্ছে তোমাদের লাভ ম্যারেজ। কি বোঝে বুঝি না বলে লাভ ম্যারেজ। আর তার মতো ওই একটা হচ্ছে ওর দিদির বাড়ি এইখানে, বড়দির বাড়ি, তাহলে এখান থেকে কিছু একটা হয়েছে। কিন্তু আদৌ আমাদের কোনো লাভ ম্যারেজ না। মানে প্রত্যেক ভাবে বলছে তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে তোমাদের লাভ ম্যারেজ। আর কি বুঝতে পারি না কেন বোঝে না লাভ ম্যারেজ, কিন্তু আদৌ না আমাদের যোগাযোগ করে। বিবাহিত জীবনের কোনো মানে ঘটনা কিছু এরকম কিছু আছে, কিছু যেটা শেয়ার করা যায় আর কি? শেয়ার করা যায় বলতে কি, ধর আমরা বিয়ের পর থেকে ধর আমরা দুজনা খুবই মানে বেড়াতে বেড়াতে ভালোবাসিস আর কি? হ্যাঁ, বিয়ের পরে বেড়াতে যাওয়া বলতে গিয়েছি আমরা, মোটা ধর বিয়ের পর আমরা ঘুরে নিয়েছি। কেন আমি বলছি দেখো বিয়ের পর যা ঘোরায় ঘুরে নিতে হবে, তারপর অনেক বাধার সৃষ্টি হতে পারে, সংসারে চাপ পড়ে যাবে সে পড়ে যাবে, যার জন্য আমরা ঘুরে নিয়েছি আগে প্রথমেই ফার্স্ট ঘুরে নিলাম। আর মেয়ের বয়স কত এখন? মেয়ের বয়স ধর 16 ক্লাস, মাধ্যমিক পরীক্ষা পাস করলে করলো, 11 ক্লাস পড়ছে। এতে যে ভর্তি হলো। এবারে আমার মানে ওকে বলছিল যে অনেকে বলছে এখন নাকি বলছে শাহপাড়াতেও ভর্তি করা, আমি না না জেসিএম ভর্তি করবো, কারণ আমি যেহেতু স্কুলে পড়েছি এবার ওরও ইচ্ছা ছিল এসেছে। শাহপাড়া কেন, জেসিএম নয় কেন? মানে জেসিএম তো বাড়ির কাছে স্কুল, আবার জেসিএম এর একটা যার নাম আছে, এখন শাহপাড়া আস্তে আস্তে উঠছে আগের থেকে। হ্যাঁ, যে ও আমাদের তো টার্গেট ছিল জেসিএম। এবার ধর ওর নাম্বার ভিত্তিকে যদি বাই চান্স না হয়, বলছে শাহপাড়ায় ফর্মটা ফিল আপ করা দরকার ছিল। আল্লাহ না না, হলে জেসিএম, মানে সবারই টার্গেট থাকে জেসিএমটা। আর অ্যাকচুয়ালি জেসিএম এটা তো মানতেই হবে। না শাহপাড়াতেও পড়াশোনা ভালো হয়, পড়াশোনা ভালো হয়, কিন্তু যেহেতু আমরা তো দুর্বল জেসিএম থেকে, আর শাহপাড়া স্কুলটা তো বাড়ি থেকে অনেকটা দূরে। আবার ধর আমাদের দুর্বলতা আছে জেসিএম, যেহেতু আমি ওই স্কুলের স্টুডেন্ট, সুতরাং আমার তো দুর্বলতা থাকবে যে আমার ছেলে মেয়ে ওই স্কুলেই পড়ুক, এই তো একটা দুর্বলতা আমাদের থাকবে। এটা তো ঘটনা। এই নিয়ে চলছে ওটা, আমরা ঠিক আছে। ছেলে মেয়েকে নিয়ে কোনো মানে পরিকল্পনা বা এরকম কিছু নেই? মানে মেয়ের ছেলে তো একটা জায়গায় চলে যাচ্ছে, টাটা মোটরসে ঢুকছে বললি, ধর পরিকল্পনা বলতে ধর টোটালটা তো ওকে ওর উপর ছাড়তে হবে, বড় হয়েছে ও কি করতে চায়। আমি আগে জানলাম তুমি কি করতে, আগে সেটা বলো। মেয়েকে তোমার কোন দিকটা তোমার, মানে ওর যেটা ইচ্ছে হলে হয় টিচিং লাইন, নালে নার্সিং, যে কোনো একটা। যেন ধর টিচিং লাইনে ধর এখন যা পরিস্থিতি,
বললাম দেখ তাহলে টিচিং লাইন নার্সিং বলতে তো ওর যেটা টার্গেট যে বিএসসি নার্সিং, আর যে বিএসসি নার্সিং তো করতে গেলে তো তখন আমি সনদ আমাকে বললো, সনদ বললো যে তাপস বিএসসি নার্সিং করতে গেলে কিন্তু তোর সায়েন্স দরকার। যে তখন আমি বললাম তাহলে কি করব, আমি সনদের ও সায়েন্স নিয়ে পড়ে না? ও তো এবার ভর্তি হলো। হ্যাঁ, কি নিয়ে ভর্তি হলো? সায়েন্স। সায়েন্স নিয়ে ভর্তি। হ্যাঁ, এই সনদকে আমি সনদকে জিজ্ঞাসা করলাম সনদ কি করা যায় বলতো। সনদ বললো দেখ তাপস তুই তাহলে এক কাজ কর, ওকে সায়েন্স দে, যদি বিএসসি নার্সিং দিস তাহলে সায়েন্স। আর তাহলে যে এএনএম জিএনএম ওগুলো তো ধর আছে, ও তো হবে, আসতে হবে, কিন্তু বিএসসি নার্সিং হলে সায়েন্স। তখন আমি সেহেতু তারা থেকে সায়েন্স নিলাম, তারপর ওকে সায়েন্স দিলাম। এবার দেখা যায় 2 বছর পরে এখন রেজাল্টের পরে পরীক্ষা দেবে, মানে ওর টার্গেট হচ্ছে হয় টিচিং লাইন নাহলে নার্সিং, যে কোনো একটা, কিন্তু নার্সিং হলে বিএসসি মানে মেয়ে। আমাদের গ্রুপের যেমন অনেক বন্ধু অনেক দূরে দূরে চলে গেছিল, দেখা সাক্ষাৎ অনেকদিন পর হয়েছে, প্রায় 30 বছর। হ্যাঁ, ওইটা হচ্ছে, কিন্তু তোর সঙ্গে আমার সঙ্গে একটা যোগাযোগ ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইটাই হচ্ছে আমার একটা ইয়ে কি, ওই আর একটা দিন আমার ইতিহাস। মানে আমি দোকানে বসে দেখছি যে কিরে এরা কি কোথায়, এরা তোকে অ্যাড করলো কে গ্রুপে? তুই করলি তো? আমি করলাম। হ্যাঁ আচ্ছা, মানে আমি দেখছি কি ব্যাপার, আমি ফেস কি বলবো, এরা কোথায়, যে সিএম এগুলো এরা কোথায়, কি হচ্ছে আজকে স্কুলে। তখন আমি বলছি না 88। তারপর আমি যে আমার মাথা কাজ করছে না, তখন আমি দোকানে বসে আছি যে এটা কি, যে সিএম আজকে কি হলো আজকে, কিছুই বুঝতে পারছি না। তার ওই দিনই তো তুই মিনিট মানে 15-20 মিনিট পরে তুই গিয়ে দোকানে ঢুকি, ওই দিনকেই। আমি বললাম তুষার কি হলো রে, দিয়ে বলছে কেন তুই জানিস না? তখন তুই এতে ছেড়ে বললাম যে না, বলছে আমাদের আছে একটা মানে গেট টুগেদার হলো, আমরা সব বন্ধুরা মিলে 88-এর। আর তখন আমি তোকে বললাম, তখন অসুখ আমার একটু রাগ হলো, কষ্ট হলো, আমি কি রে তাহলে আমি বাদ গেলাম। তখন বলে কেন তোকে রজত জানায়নি কেন, তুই রজত, আজ এটা রজতের সময় দেখা, রজত তো আমাকে জানায়নি। তখন দেখ তুষার রজত জানায়নি কেন, মানে ওরা একই পরে আছিস বলে আমি বলেছিলাম। আমি বললাম দেখ এতদিন পরে ওরা সবাই আসলো, আমার একটু মানে তুই ছিল না, আমার নম্বরটা ছিল আমার কাছে আগে থেকে। না, আমার নাম্বারটা তোর ছিল না তোর কাছে। মানে তুই জানা সেদিনটা আমার এতটাই কষ্ট হচ্ছে যে এতদিন পর বেথরতে ঘুরে গেল, আমি একটু দেখা হলাম না। পিকনিক ছিল আমাদের, পিকনিক ছিল, মানে আমার সত্যি কথা সেদিকে তুষার সেদিন দিনটা আমার এত কষ্ট হয়েছে যে ওরা এত দূর আসলে দেখা হলো না আমার সঙ্গে, একটু তোকে ভুলে গেল, দেখতে পেলাম না। আর তার মধ্যে তোকে দেখে আরো রাগ হয়ে গেছে, রাগ হয়ে গেল। তুই ছিলি কি রে আমাকে একবার জানালি না তোরা। তারপরে সেই তুই তো তখন বলে তুই তোর নাম্বার দিয়ে আমি তোকে আজকেই অ্যাড করছি, তখন তো অ্যাড করছে, তখন দেখছি সব একের পর গ্রুপে ছবি আসছে, আর আমি তখন সে ফোন করছি ওদের, কেউ বুঝতে পারছে না কোন তাপস তাপস। আমি তখন বলছি লাস্টে দীপক ওই দিনকে বলছে যে দাঁড়া, ও তখন বাড়ি ঘুরছে, ও তখন বলেছে গিয়ে ও বারাসাতে নেমে ওইখান থেকে ফোন শুরু করেছে, তখন আমাকে ফোন শুরু করেছে ওই দিনকে রেকর্ড প্রায় ঘন্টা 1.5-এর উপরে দীপক ফোন করছে আমার সঙ্গে, কথা বলেছে। আচ্ছা, প্রায় ধর 12:30 1টা বেজে গেছে, তখন দীপকের সমস্যা কথা হচ্ছে, মানে সেই আগেকার সব কথাবার্তা। তখন তোর বৌদি বলছে যে তোমরা আজকে ঘুমাবে না, বলছে তোমাদের সেই এখনো সেই ছোটবেলাকার কথাবার্তা আছে, ততদিন পরে জানো দেখা ওদের সঙ্গে আমার, তাও দেখা করতে পারলাম না, আমি ফোনে কথা বলছি একটু, যে সে দীপক আবার আমার গিনির সঙ্গে কথা বললো, বৌদিকে দেয়, বৌদির সঙ্গে কথা বললো, বৌদির সঙ্গে কথা বলে আবার তার সঙ্গে সূত্র বেরিয়ে গেল দীপকের, তার বাপের বাড়ির সঙ্গে ওদের সঙ্গে যোগাযোগ। আরে বাবা, মানে দীপক 1.5 ঘন্টা ধরে কথা বলেছে তো? 1.5 ঘন্টা ধরে দীপক এতক্ষণ ধরে কথা বলতে পারে তাহলে? হ্যাঁ, এতক্ষণ কথা দীপক আর আমি। আচ্ছা, দীপক মানে সে কি বলবো, মানে তুই ছিল না, সে এতটা আনন্দ হচ্ছে, মানে আমার জীবনে বোধ হয় অতটা আনন্দ কোনোদিন হয়নি যে দীপকের সঙ্গে আমি কথা বলছি, যে কতদিন পরে। আর তোর বৌদি বলছে আচ্ছা এবার রাখো, এবার ঘুমাও, আচ্ছা দাঁড়াও। দীপকও ছাড়ে না, ও ছাড়ে না। লাস্ট হয়ে গেল যে দীপক আবার থাকে কোথায়, আমার মামা শ্বশুরের বাড়ি পাড়ায়, দীপকের বাড়ি যেখানে, আমার মামা শ্বশুরের বাড়ি এখানে। অথচ ওখানে আমি গিয়েছি, থেকেছি, অথচ জানি না দীপক এই বাড়িতে আছে। সে তো হয়, জানাশোনা না থাকলে যেটা হয়। কয়েকটা বাড়ি হয়েছে দীপকের বাড়ি, তার তোর বৌদি গিয়েছিল দীপকের বাড়িতে। আচ্ছা, পরে বৌদি বারাসাতে গিয়েছে মামার বাড়িতে, মামার বাড়িতে দীপকের বাড়ি গিয়েছে। না, এই একটা কথা বললি যে দোকানে কথাটা, তুই তো ইলেকট্রিক সাপ্লাই আছিস, হ্যাঁ, আর দোকানে বসে আছিস, তোকে দোকানে খবর দিলেন, এটাতে অনেকে মানে জানবে যে দোকানটা এলো থেকে। দোকান বলতে ধর আমার হচ্ছে আমার মানে স্কুলের বন্ধু না, এর সঙ্গে আমার ছোটবেলা থেকে আলাদা একটা বন্ধুত্ব ছিল। আর ওদের বাড়ির সঙ্গে ওই যে মামা, যেটা হচ্ছে ওই মামা,
ওই টোটাল মামার থেকে ওইখানে আসলো, আবার সেই মামার সঙ্গে পরিচয় হলো, ও আমাকে মামা বলতো। ওই মামা মামা করতে করতে তখন ওর বাড়ির সাথে একটা রিলেশন শুরু হয়ে গেল, যে ওর মা আবার আমাকে ভাই পাতিয়ে ফেললো। ঠিক আছে, তো সেই সময় ওদের সাথে বাড়ির সাথে যোগাযোগ, যখন ওর বাবা অসুস্থ হয়ে পড়লো, তখন মানে আমাকে বললাম তুমি আমার দোকানটা দেখাশোনা করো। ওর বাবা আমাকে বললো, তখন আমি বললাম আমার তো ওই দিক আছে, বলছে না তোমার ওই দিকটা আগে করবে, তুমি যে কদিন থাকবে অন্তত আমার দোকানে একটু বসো। তারপর তো ঠিক আছে, তারপর তো মানে যখন পলাশি থেকে আসি তখন এসে ঢুকি, আর পলাশিতে চলে যায়। আমার মেন কাজ হচ্ছে ওইটা, তারপর তুমি আমার এখানে একটু বসো, অন্তত আমার দোকানটাই থাকে। মানে দোকানের সঙ্গে যুক্ত, এই ব্যবসার সঙ্গে যুক্ত আছিস? হ্যাঁ, ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে গেছে। মানে ধর সত্যি কথা বলতে ধর, মানে আমার বলতে ইয়ে নেই, ধর আমার ওখানকার স্যালারি যে খুব বেশি তা না। না না, সেই আচ্ছা, তখন আমি দেখছি ধর আমি এখানে ধর 20 দিন বসে থাকছি, আমার 10 দিন ওখানে ডিউটি, 10 দিন 10 দিন পলাশিতে 10 দিন ওখানে, আচ্ছা, মাসে 10 দিন, তাহলে আমি 20 দিন এখানে বসে থেকে ফালতু লাভ নেই, ফালতু লাভ নেই। তখন আমি দেখলাম যে তাহলে আমি এদিকটা কিছু করলে তো আমার কিছুটা আর্থিক প্রবলেম মিটবে। তখন আমি দেখলাম যে আরো দেখলাম, যখন উনি বললো তখন আমি হ্যাঁ আমার একটা প্রবলেম আছে, তাহলে আমি এদিকে ঢুকে যাই, কারণ বাড়িতে বসে থাকতে কোনো লাভ নেই। না না, কেন ফালতু বসে থাকবো, তার জন্য আমি এখানে ঢুকে যাই। এখন ভালো আছে সত্যি কথা, এখন ওই দিক থেকে এদিক থেকে। তারপরে তো আমি বললাম না, আমার প্রথম ইয়েতে আমার খুব সমস্যা গেছে খুব। তারপরে তো বৌদি ওখানে ঢুকলো স্কুলে, ওই একটা ইয়ে শিশু বিদ্যা মন্দিরে, শিশু বিদ্যা মন্দিরে। আচ্ছা, ওইখান থেকে একটা আসলে আমার এখান থেকে এখন এখানে মোটামুটি মোটামুটি আচ্ছা। তারপর বাড়ি করতে পারিনি, ওই একটা মাথায় হেডেক ছিল। তুই তো ধর আমার বাড়ি দেখে এসেছিস কি পরিস্থিতি, সেই বাড়িটা টোটালটা ফেলে দিয়ে আবার নতুন করে করলাম। ওটা নতুন করেছিস? হ্যাঁ, কমপ্লিট করলাম। ওটা পুরো ফেলে দিয়েছিস? হ্যাঁ, ওই একটা হেডেক গেল। মোট কথা সমস্ত এই পরে মানে এখন একটু মানে ঠিকঠাক আছে। এখন আমি মোটামুটি সত্যি কথা, এখন আমি খুব ভালো আছি, খুব ভালো আছি। মানে আমার আর কোনো সমস্যা নেই, এখন ছেলে মেয়ে মানে ভালো আছে এখন, একটা সুখী সংসার আর কি। হ্যাঁ, মানে প্রথম দিকে আমার একটু মাঝখানে খুবই সমস্যা গেছে, সমস্যা কাটিয়ে ফেলেছি সেই ঝড়, মানে একটার পর একটা ঝড় আমি ওর করে সামলে নিয়েছি। এখন এই বাবা না না থাকার জন্য যেটা হয়েছে, বাবা না থাকার জন্য আমাকে এই পরিস্থিতিটা মোকাবেলাটা করতে হবে। বাবা যদি থাকতো তাহলে সে বাবার মৃত্যু, সে অনেক সেখানে তো জামাইবাবু পাশে দাঁড়িয়েছে আর কি। হ্যাঁ, আমার বড় জামাইবাবু হচ্ছে আমার ধর যখন আমাকে নিয়ে এসছে, ধর বড়দি বড় জামাইবাবু গোপালের সঙ্গে কোনোদিন আমাকে দ্বিমত করেনি, আলাদা দেখেনি, আলাদা দেখেনি, ছেলের মতোই দেখেছে, ছেলের মতো। মানে আমাদের অনেকে বলতো দুই ভাই, মানে আমাদের জামা প্যান্ট জমজ গুলো যেরকম, জমজ ছেলে যেরকম একই রকম জামা প্যান্ট, একই রকম পোশাক। আমাদের কোনোদিন আমার বাবার অভাব আমাকে কোনোদিন বুঝতে দেয়নি আমার জামাই বড় জামাইবাবু। আর আমার দিদি কোনোদিন মাকে পায়নি, কিন্তু একই, মানে কোনোদিন ওরা আমার বড় দিদি বড় জামাইবাবুর জন্য যা করেছে, আমার পুরো জীবনটাই তৈরি করে দিয়েছে। টোটাল পড়াশোনা টোটাল, তো মানে আমার মতো কোনো যে না ছেলেকে পাঠিয়ে তার জন্য কোনো খরচ খরচা সেগুলো তো না, টোটাল আমার যায়, মানে আমার জীবনটাই তৈরি করে যাবো। মানে যার জন্য ধর বড় জামাই মারা গেলে যখন, তখন আমি বুঝলাম যে তাহলে আমি আবার আমার একটা বাবা হারালাম। যখন মারা গেল বড় জামাইবাবু কত, কোন 2 বছর 2.5 বছর। মা মা আমার মা, হ্যাঁ, মা মারা গেছে 12 সাল। মা এখানেই মারা গিয়েছিল? হ্যাঁ, মা এখানে মারা গেছে, হ্যাঁ আমার কাছে। তখন ওই বাড়ি ছিল, মারা গেছে। এবার তখন আর একটা কি, আমার মা ধর প্রথম থেকে কষ্ট করেছে, কিন্তু আমার বিয়ের পর থেকে আমার মা খুব ভালো ছিল। মানে অর্থের দিক দিয়ে না হলেও এমনি, মানে হ্যাঁ মানসিকতার দিক দিয়ে ভালো ছিল। যেমন এটাও ধর তোর বৌদি মানে খুব যত্ন করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব, তোর বউ খুবই ভালো, খুব যত্ন করেছে। আমি মিশিয়ে দেখেছি যে মৃত্যুর আগের মুহূর্তে, মানে আমার মা বিছানায় পড়েছিল 2 মাস, মৃত্যুর আগের মুহূর্তে তোর বৌদি খুব যত্ন করেছে মা। আর ধর মা মরে যাওয়াতে আমার একটু হয়েছে, কারণ বাবা মা তুই একাই ছিল আমার, একটাই, মানে মায়ের এটাও দিয়েছে আমার মা, বাবারটাও দিয়েছে। ঠিক আছে, আমার বাবা না বেশি হয়, কেন দেখতে পেলাম না কোনোদিন, বাবা ডাকলাম না, আক্ষেপ তো ওই একটাই, মানে বাবা কোনোদিন ডাকতে পারিনি, বাবা ডাকাটা হয়নি। দেখ এখন মোটামুটি একটা ভালো জায়গা আছে, মোটামুটি একটা ভালো জায়গা, জীবনটা ভালো হোক, অনেক শুভেচ্ছা রইল। আজকে এই পর্যন্ত। আজকে তাপসের সঙ্গে অনেক গল্প করলাম, ওর জীবনের অনেক গল্প শুনলাম। আবার সামনে আরো কোনো একটা বন্ধু আসবে, তার সঙ্গে গল্প করব।
আজকে এই পর্যন্ত। নমস্কার। নমস্কার।